নমস্কার। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা পুত্র। আমি এই অনুষ্ঠানে প্রখ্যাত সাহিত্যিকদের গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা পুত্র। আহ্নিক গতিতে পৃথিবী আবর্তিত হয়, দিনের পর রাত্রি আসে, রাত্রির পর দিন। যুগের শেষে হয় যুগান্তর, সঙ্গে সঙ্গে সৃষ্টির কত রূপান্তর হয়। এই রূপান্তরের মধ্য দিয়ে জগৎ চলে, যুগের পথ চলা। নিয়তির লীলার আকর্ষণেই হোক আর মানুষের ভবিষ্যৎ সন্ধানী মনের চালনাতেই হোক, সমষ্টিগতভাবে মানুষ চলে, সঙ্গে সঙ্গে জগৎকেও চলিতে হয়। কিন্তু বিপ্রনন্দী গ্রামখানি যেন ইহার ব্যতিক্রম। অবশ্য গতিশীল জগতের সঙ্গে গ্রামখানির যোগসূত্র যে অত্যন্ত ক্ষীণ বল, তাহাতে সন্দেহ নাই। বোলপুর রেল স্টেশনে 12 মাইল দূরে মোটর, বাস বা ট্যাক্সি আসিবার রাস্তা পর্যন্ত নাই। কাঁচা রাস্তায় যানের মধ্যে সনাতনী পদ্ধতিতে গরুর গাড়ি কোনো রকমে চলে, আর বাহনের মধ্যে চলিতে পারে ওই এক গরুই। খুর জোড়া বলিয়া কাদায় ঘোড়াও চলে না, কিন্তু গরুর উপর মানুষের চড়া চলে না। কাজেই আপন চরণ জোড়া ছাড়া অন্য বাহন অচল। কিন্তু এই যোগসূত্রের ক্ষীণতাই ইহার হেতু নয়, কারণ এই অচলতার মধ্যে জড়তা গ্রামখানিকে স্পর্শ করে নাই। একটি অটল মহিমায় সে সূর্য করদীপ্ত পাহাড়ের চূড়ার মতো দাঁড়াইয়া আছে। আশপাশের গতিশীল জগৎ অহরহ তাহাকে টানিতে চেষ্টা করে, কিন্তু তবু বিপ্রনন্দী গ্রাম নড়ে না। 12 মাইল দূরে ট্রেন চলিয়া যায়। নিশীথ রাত্রে তাহার শব্দ তরঙ্গে গ্রামের শূন্যমণ্ডলে শিহরণ ওঠে। মাটির বুকে সঞ্চারিত কম্পন বেগে গৃহপ্রাচীর কাঁপে। মধ্যে মধ্যে গ্রামের যুবকেরা 10 জনে মিলিয়া 10 মুন্ড রাবণের মতো 20 হাতে জীবনকে নাড়া দিতে চেষ্টা করে, কিন্তু ফল হয় না। সামান্য একটু কম্পন অনুভব করিলেই কৈলাস শিখরাসীন বিশ্বম্ভরের মতো শিবশেখর ন্যায়তীর্থ বিপ্রনন্দীর বুকে পদনখাগ্র চাপিয়া ধরেন। সঙ্গে সঙ্গে সব স্থির হইয়া যায়। ন্যায়তীর্থ মানুষটি খর্বকার, ছোট খাটো, গায়ের রং উজ্জ্বল গৌর, সর্ব অবয়ব একটি অনমনীয় দৃঢ়তার দীপ্তিতে ভাস্বর। অথচ তাহার মুখে, চোখে, কপালে, ঠোঁটে একটি হাস্যময় প্রশান্তি ঝলমল করে। পরনে খাড়ে ধোয়া ধপধপে থান ধুতি, অনাবৃত বুকের উপর আঠায় মাজা শুভ্র উপবীত, গলায় সোনার তারে গাঁথা ছোট রুদ্রাক্ষের একগাছি মালা পরিয়া ন্যায়তীর্থ আপনার টোলের বারান্দায় ছোট একখানি চৌকির উপর বসিয়া থাকেন। তাহারই একটি অখণ্ড এবং প্রগাঢ় প্রভাব গ্রামখানিকে নিষ্কম্প দীপালোকের মতো আলোকিত এবং আচ্ছন্ন করিয়া রাখে। গ্রামে কোনো চাঞ্চল্য উপস্থিত হইলেও তিনি চঞ্চল হন না। হাসি মুখেই তিনি কথা বলেন, কিন্তু তাহার খড়মের শব্দ তখন একটু উচ্চ ও কঠোর হইয়া উঠে। দাঁড়ান ঈষৎ দৃঢ়তর ঋজু ভঙ্গিতে, খড়মের চাপও যেন একটু বেশি পড়ে, তাহাতেই কাজ হইয়া যায়। চঞ্চল গ্রাম জীবন স্থির হইয়া শান্ত হয়। তাই বলিতেছিলাম, কৈলাসবাসী বিশ্বম্ভরের মতোই শিবশেখর ন্যায়তীর্থ পদনখাগ্রে গ্রামের বুকখানিকে চাপিয়া ধরেন। শিবশেখর ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত, কিন্তু ভাগবতেই তাহার অনুরাগ প্রগাঢ়। এই প্রগাঢ় অনুরাগের জন্যই তিনি প্রাচীন ধর্মজীবনকে গ্রামখানির মধ্যে প্রাণপণ শক্তিতে অক্ষুণ্ণ রাখিতে চাহেন।
মাত্র গ্রামের মধ্যেই তাহার প্রভাব অখণ্ড এবং প্রগাঢ় হইলেও খ্যাতি তাহার বহু বিস্তৃত। বাংলাদেশে একজন মনীষী বলিয়া তিনি বিখ্যাত। বিশেষ করিয়া ভাগবত ধর্মের ব্যাখ্যা শুনিবার জন্য, আলোচনা করিবার জন্য দেশ বিদেশ হইতে মধ্যে মধ্যে অনেক পণ্ডিত এই দুর্গম পথ অতিক্রম করিয়াও তাহার নিকট আসিতেন। সেবারে একজন ইউরোপীয় পণ্ডিত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে শান্তিনিকেতনে আসিয়া তাহার সন্ধান পাইয়া এখানে আসিয়া উপস্থিত হইলেন। শান্তিনিকেতন বিপ্রানান্তি হইতে মাইল 10 পথ। আলোচনা শেষ করিয়া ইউরোপীয় ভদ্রলোক হাসিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকটিকে আপন ভাষায় কি বলিলেন। অধ্যাপক ঈষৎ হাসিয়া ন্যায়তীর্থকে বলিলেন, ইনি কি বলছেন জানেন? ন্যায়তীর্থ কোনো আগ্রহ প্রকাশ করিলেন না, শুধু একটু হাসিলেন। অধ্যাপক বলিলেন, গ্রিক বীর আলেকজান্ডার আমাদের দেশে এসে এক যোগী পুরুষকে দেখে বলেছিলেন, আমি যদি আলেকজান্ডার না হতাম তবে এই ভারতের যোগী হতে চাইতাম। উনিও ঠিক সেই কথাই বলছেন। বলছেন, ইউরোপে না জন্মালে আমি ভারতবর্ষে এমনি পণ্ডিত হয়ে জন্মগ্রহণের কামনা করতাম। ন্যায়তীর্থ হাসিয়া বলিলেন, আমার এই ব্রাহ্মণ জন্ম না হলেও আমি কিন্তু এই দেশের কীট পতঙ্গ হয়েই জন্মাতে চাইতাম, অন্যত্র জন্ম কামনা করতাম না। ইউরোপীয় পণ্ডিতটি ন্যায়তীর্থের কথার মর্ম শুনিয়া মৃদু হাসিয়া অধ্যাপককে ইংরেজিতে বলিলেন, একে আমরা বলি ইনফিনিটি কমপ্লেক্স। অধ্যাপকটির মুখ লাল হইয়া উঠিলেও ভদ্রতার খাতিরে কোনো রূঢ় প্রতিবাদ করিতে পারিলেন না। ন্যায়তীর্থ ইংরেজি বুঝিতে পারিলেন না, কিন্তু বক্তার হাসির রূপ ও ভঙ্গি হইতে ব্যঙ্গ ও শ্লেষের সুরটুকু বেশ বুঝিলেন। তবুও তিনি কথার মর্মার্থ বুঝিবার কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। প্রশান্ত হাসি মুখে সম্মুখের দিকে চাহিয়া বসিয়া রহিলেন। কিন্তু ন্যায়তীর্থের যোগ্য পুত্র শশীশেখর দৃঢ়স্বরে ইংরেজিতে বলিয়া উঠিল, না, ইনফিরিটি কমপ্লেক্স নয়, এই তার অন্তরের বিশ্বাস। তোমাদের পাশ্চাত্য বিদ্যায় মনকে তোমরা বুঝতে পারো, কিন্তু তার বেশি কিছু পারো না। আত্মাকে তোমরা চেনো না। আমাদের জ্ঞানের লক্ষ্য চিত্ত জয়, আত্মোপলব্ধি। আমাদের মন আত্মাকে পরিচালিত করে না। আত্মার নির্দেশে মনকে চলতে হয় বাহনের মতো। ইউরোপীয় ভদ্রলোকটি সব প্রশংসু দৃষ্টিতে শশীশেখরের মুখের দিকে চাহিয়া রহিলেন। অধ্যাপকটি ত্রস্ত হইয়া উঠিলেন, পাছে পরিণতিতে অপ্রীতিকর কিছু ঘটিয়া যায়। ন্যায়তীর্থ বিপুল বিস্ময়ে বিস্মিত হইয়া শশীশেখরের মুখের দিকে চাহিয়া রহিলেন, কিন্তু সর্বাগ্রে তিনি সে বিস্ময়কে জয় করিয়া আত্মসংবরণ করিয়া বলিলেন, শশী, তুমি ওকে কি বলছো তার অর্থ আমি বুঝতে পারছি না, কিন্তু যা বলছো সেটা ভঙ্গিতে এবং স্বরে বড় রূঢ় বলে মনে হচ্ছে আমার। উনি আমাদের অতিথি, তুমি গৃহস্থ, আপন ধর্ম তুমি লঙ্ঘন করছো। শশীশেখর চুপ করিল। বক্তব্য তাহার শেষই হইয়াছিল, তবুও তাহার ঈষৎ সংকুচিত ও লজ্জিত ভঙ্গির মধ্যে ন্যায়তীর্থের আজ্ঞা পালনে আনুগত্যটুকু বেশ পরিস্ফুট হইয়া উঠিল। ইউরোপীয় ভদ্রলোকটি শশীশেখরের দিকে চাহিয়া প্রশ্ন করিলেন, এই তরুণ বন্ধুটির পরিচয় জিজ্ঞাসা করতে পারি কি? অধ্যাপক বলিলেন, ইনি ন্যায়তীর্থের পুত্র, শশীশেখর ন্যায়তীর্থ। এই বৎসরই ন্যায় উপাধি পরীক্ষায় ইনি প্রথম স্থান অধিকার করেছেন। উপযুক্ত পিতার উপযুক্ত পুত্র বলিয়া শশীশেখরকে অভিবাদন করিয়া ইউরোপীয় পণ্ডিত বলিলেন, আমি বড় আনন্দ লাভ করলাম আপনার সঙ্গে পরিচিত হয়ে। সকলের চেয়ে বেশি আনন্দ হলো আপনি ইংরেজি ভাষাও শিক্ষা করেছেন। সমস্ত পাশ্চাত্য দর্শনের দ্বার আপনার কাছে এখন উন্মুক্ত। আশা করি নিতান্ত সংস্কার বশেই আপনি সেদিক থেকে মুখ ফিরিয়ে থাকবেন না। শশীশেখর তাহাকে ধন্যবাদ দিয়া বলিলেন,
সহস্র ধন্যবাদ আপনাকে। পাশ্চাত্য দর্শন পড়ব বলেই আমি ইংরেজি শিখেছি। গ্রামের প্রান্ত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউরোপীয় পণ্ডিতটির সঙ্গে গিয়া বিদায় দিয়া শশীশেখর বাড়ি ফিরিল। খানিকটা আসিতে আসিতেই মন তাহার সংকুচিত হইয়া উঠিল। তাহার গোপন কথা আজ উত্তেজনার অবস্থায় পিতার সম্মুখে প্রকাশিত হইয়া পড়িয়াছে। ম্যাট্রিকুলেশন পর্যন্ত ইংরেজি পড়িতে ন্যায়তীর্থ বাধা দেন নাই। স্বীকার করিয়েছিলেন রাজভাষা সাংসারিক প্রয়োজনীয় একটু দরকার, স্কুলের পড়াটা শেষ করাই ভালো। শশীশেখর প্রথম বিভাগে বেশ কৃতিত্বের সহিত ম্যাট্রিকুলেশন পাশ করিল। তাহার স্কুলের একজন শিক্ষক ন্যায়তীর্থকে অনুরোধ করিল, আপনি শশীকে কলেজেই পড়তে দিন, ভবিষ্যতেও খুব ভালো ফল করবে। অঙ্কে কাঁচা বলেই শশী বৃত্তি পেলে না, নইলে সংস্কৃতে ইংরেজিতে খুব ভালো ফল করেছে। ন্যায়তীর্থ প্রসন্ন হাস্যের সহিত বলিয়াছিলেন, আপনি ভালোবাসেন শশীকে, আপনার কল্যাণ হোক। কিন্তু আপনি যে বলছেন সে হয় না মাস্টার মশাই। কেন, ইংরেজি খারাপ কিসে? তেমনি হাসিয়েই ন্যায়তীর্থ বলিলেন, না না, ইংরেজি বিদ্যার উপর আমার বিদ্বেষ নেই। আমার বিদ্বেষ নেই কিছু, তবে আস্থাও নেই। আর আমাদের বংশগত বিদ্যার উপর একটা বিশেষ শ্রদ্ধা এবং বিশ্বাস দুই আছে। ইংরেজি জ্ঞানের দৃষ্টিটা নিতান্ত ইহলৌকিক, চর্মচক্ষু দৃষ্টির ওপারে তার আর গতি নেই। অথচ অবাঙ্গ মনস্গোচরের সাধনা আমাদের কুল ধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয়, সুতরাং ও অনুরোধ আর করবেন না। মাস্টার ক্ষুণ্ণ হইয়া বলিলেন, আমাদের ইচ্ছা ছিল শশীশেখর সংস্কৃত এবং ইংরেজি দুইই পণ্ডিত হয়। ন্যায়তীর্থ বলিলেন, ওটা নিতান্তই বিলাতি ধরনে পিণ্ড বাঁধার ব্যবস্থা মাস্টার মশাই। জীবনের সাধনা একমুখী হওয়াই ভালো। মন দ্বিধাবিভক্ত হলে অবস্থা হবে গরুর খুরের মতো, দ্রুত চলার শক্তি হারিয়ে যাবে, জন্মান্তরের ফের বেড়ে যাবে। মাস্টার মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, শুধু মুখে কিছু বলিলেন না। ন্যায়তীর্থ বলিলেন, আর শিখলেও তো খানিকটা, কাজ অনেকটা অতিই চলে যাবে। মাস্টারমশাই হাসিলেন, বলিলেন, ও যা শিখেছে তাতে ভালো করে কথা কও চলে না ন্যায়তীর্থ মশাই। এ অনেক দিনের কথা। ইহার পর শশীশেখর ন্যায়তীর্থের কাছেই কয়েক বছর পড়াশুনো করিয়া ব্যাকরণ পরীক্ষা দিল। তারপর সাহিত্য অলঙ্কার পড়িয়া দর্শন পড়িতে আরম্ভ করিল। এই সময়ে ন্যায়তীর্থ তাহাকে নবদ্বীপে পাঠাইয়া দেন। কারণ জিজ্ঞাসা করিলে বলিয়াছিলেন, চিকিৎসকের যেমন আপনার পরমাত্মীর চিকিৎসা করা উচিত নয়, এও তেমনি আর কি। আমার অনেকগুলি ছাত্র, শশী এখানে পড়লে শিক্ষা আমার পক্ষপাত দুষ্ট হতে পারে। শশীশেখর নবদ্বীপে আসিয়া ন্যায় পড়িতে পড়িতে পিতার চোখের আড়ালের সুযোগ পাইয়া সংস্কৃতের সঙ্গে সঙ্গে গোপনে ইংরেজি চর্চাও আরম্ভ করিল। মনীষী পিতার মেধাবী সন্তান সে, তাহার উপর ছিল জ্ঞানের প্রতি অনুরাগ। ন্যায়ের উপাধি পরীক্ষা দিবার পূর্বেই সে পাশ্চাত্য দর্শন মোটামুটি পড়িয়া ফেলিল। শাস্ত্রের সঙ্গে সঙ্গে ভাষাও তাহার আয়ত্ত হইয়াছে। এ সংবাদ ন্যায়তীর্থের কাছে অতি যত্নে সে গোপন করিয়া রাখিয়াছিল। আজ তাহা এমনি এক অভাবনীয় ঘটনা সংস্থানে উত্তেজনাময় অবস্থার মধ্যে প্রকাশিত হইয়া পড়িল। শশীশেখর মনে মনে শঙ্কিত হইয়াই বাড়ি ফিরিল। প্রশান্তমুখী ন্যায়তীর্থ বসিয়াছিলেন। তাহাকে ঘিরিয়া ইতিমধ্যে একটি ক্ষুদ্র জনতা জমিয়া উঠিয়াছে। একদিকে টোলের ছাত্ররা দাঁড়াইয়া আছে, ন্যায়তীর্থের কয়েকজন বন্ধু ও মুগ্ধ ভক্ত একখানি কম্বল বিছাইয়া আসর করিয়া সম্মুখেই বসিয়াছে।
গ্রামের কতকগুলি কিশোর ও যুবক ছেলেও আসিয়াছে, এমনকি সদ্গোপ পাড়ার জনতিনেক মণ্ডলও আসিয়া বারান্দার নিচে উবু হইয়া বসিয়া আছে। কোনো একটা কথা হইতেছিল। শশীশেখর আসিয়া দাঁড়াইতেই কথাটার যেন মোড় ফিরিয়া গেল। ন্যায়তীর্থের বন্ধু হিরণ্যভূষণ চক্রবর্তী শশীকে দেখিয়েই বলিয়া উঠিলেন, এসো এসো বাবাজি, এসো। তোমার কথাই হচ্ছিল। তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ। মহৎ থেকেই মহতের উদ্ভব হয়। উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান তুমি। তোমা হতে বিপ্রনান্দির গৌরব বজায় থাকবে। বলি হ্যারি বাবাজি, ইংরেজি বলে গেলে তুমি একেবারে ঝরঝর করে খাজা বিলিতি সাহেবের সঙ্গে। পৌর হরিশ চাটুর্যও ন্যায়তীর্থের বন্ধু। গ্রামের মধ্যে তিনি বর্ধিষ্ণু ব্যক্তি। তিনি বলিলেন, কথাটা তোমার ঠিক হলো না হিরণ্য। শশীশেখর হতে গ্রামের গৌরব বৃদ্ধি হবে। ন্যায়তীর্থের বংশের মুখ আরো উজ্জ্বল হবে। পুত্রের কাছে পরাজয় মহাভাগ্যের কথা। শিবশেখর ধার্মিক জ্ঞানী, জ্ঞানবান পুণ্যবানের বংশ। এমন ভাগ্য শিবশেখরের হবে না তো কি হবে তোমার আমার? পুণ্যবল না থাকলে কি ভগবানের আশীর্বাদ পাওয়া যায়? শশীশেখরের শঙ্কা ইহাতেও দূর হইল না। সে বাপের মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। ন্যায়তীর্থের মুখ প্রসন্ন। এতক্ষণে তিনি মৃদু হাসিয়া বলিলেন, 10 আশীর্বাদই হলো ভগবানের আশীর্বাদ। এ সমস্তই হলো তোমাদের 10 জনের স্নেহের ফল হরিশ। এখন আশীর্বাদ করো, শশী যেন স্বধর্মচ্যুত না হয়। হরিশ চাটুর্য উচ্ছ্বসিত হইয়া উঠিলেন, বলিলেন, সহস্রবার লক্ষবার সে আশীর্বাদ করি এবং আজও করছি শিবশেখর। হরিশের সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেই তাহার আশীর্বাদ বাক্যকে সমর্থন করিয়া এক মৃদু গুঞ্জন তুলিয়া ফেলিলেন। শশীশেখর অভিভূত হইয়া গিয়াছিল। এমন ভাবে প্রশংসার অজস্র বর্ষণের মধ্যে চোখ তুলিয়া সে যেন দাঁড়াইতে পারিতেছিল না। ন্যায়তীর্থ বলিলেন, প্রণাম করো শশী। তোমাকে আশীর্বাদ করলেন আর তুমি প্রণাম করতে ভুলে গেলে। ইংরেজি শিক্ষা না করে যদি শুধু সংস্কৃত শাস্ত্র পড়তে, তবে এ ভুল হতো না। শশীশেখর অতি মাত্রায় লজ্জিত হইয়া তাড়াতাড়ি সকলকে প্রণাম করিতে আরম্ভ করিল। হরিশ কিন্তু বলিলেন, এটা তোমার বক্রোক্তি হলো ভাই ন্যায়তীর্থ। শুধু বক্রই নয়, তীক্ষ্ণ যথেষ্ট পরিমাণে। ন্যায়তীর্থ হাসিয়া বলিলেন, অলঙ্কৃত করতে গেলেই নাক কান সূচ দিয়ে ফুটতে হয় হরিশ। সূচ তীক্ষ্ণ এবং অলঙ্কারগুলি এক্ষেত্রে বক্রই হয়ে থাকে। ঠিক এই সময় সকলকে প্রণাম শেষ করিয়া শশীশেখর ন্যায়তীর্থকে প্রণাম করিল। ন্যায়তীর্থের অসাধারণ সংযম সত্ত্বেও চোখ দুইটি উজ্জ্বল হইয়া উঠিল। মুখে তিনি কিছু বলিলেন না, শুধু হাতখানি ছেলের মাথার উপর রাখিলেন। হিরণ্যভূষণ বলিলেন, কিন্তু তুমি এমন ইংরেজি কেমন করে শিখলে শশী? একেবারে ঝরঝর করে জলের মতো বলে গেলে। কি বলে এন্ট্রান্স না ম্যাট্রিক্স? ম্যাট্রিক পাস তো হামেশাই দেখেছি হে। বিএ এমএ পাশ করা উকিলের ব্যাসও দেখেছি। একেবারে ঝরঝর করে জলের মতো। হ্যাঁ শশী? শশী কুণ্ঠিতভাবে সংক্ষেপে ইংরেজি শেখার ইতিহাস প্রকাশ করিয়া বলিয়া অপরাধীর মতোই ন্যায়তীর্থের মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। হরিশ শশীর মুখের দিকে চাহিয়া ব্যাপারটা খানিকটা অনুমান করিয়া লইলেন। শিবশেখর কিছু বলিবার পূর্বেই তিনি বলিলেন, শশীকে এর জন্য তোমার পুরস্কৃত করা উচিত শিবশেখর। শশীশেখরের এ সাধনা একলব্যের সাধনার সঙ্গে তুলনীয়। শিবশেখর হাসিয়া বলিলেন, পুরস্কৃত না করলেও তিরস্কৃত করব না হরিশ, তুমি নিশ্চিন্ত থাকো।
তোমার মনোভাব আমি বুঝতে পেরেছি। হরিশু হাসিয়ে বলিলেন, বুঝবে বই কি শিবশেখর, আমাদের পরস্পরকে জানা যে অনেক দিনের। বাল্যকালে চিৎকার করে ডাকলে তুমি চিৎকার করে সাড়া দিয়ে প্রকাশ্যে বেরিয়ে আসতে। আবার আমজাম চুরির মতলব নিয়ে যখন চুপি চুপি জানালার ধারে দাঁড়াতাম, তখনও তুমি বেরিয়ে আসতে খিড়কির দৌড় দিয়ে। আমাকে বুঝতে কোনোদিনই তোমার ভুল হয় না। যেদিন ভুল হবে সেদিন বুঝবো তুমি দেবত্ব প্রাপ্ত হয়েছ, মনুষ্যত্ব বিলুপ্ত হয়েছে তোমার। সেদিন তুমি তোমার গৃহিণীকেও বুঝতে পারবে না। শিবশেখরের অন্তরঙ্গের দল হো হো করিয়া হাসিয়া উঠিল। শশীশেখর এবং অল্প বয়স্কেরা লজ্জিত হইয়া মাথা নিচু করিল। শিবশেখরও লজ্জিত হইলেন, মৃদু হাসিয়া বলিলেন, রসের আধিক্য হলে বিকার হয় হরিশ, তুমি বৈদ্যের শরণাপন্ন হও। হরিশ বলিলেন, আয়ুর্বেদ শাস্ত্র তোমার পড়াশোনা আছে ন্যায়তীর্থ। আজ রাত্রে আমার বাড়িতে তোমার আহ্বান রইল। সররস আস্বাদন করতে করতে তোমার পরামর্শ গ্রহণ করা যাবে। বাবাজিকেও নিয়ে যেতে হবে। বাবাজিকে খাইয়ে দাইয়ে তারপর দুজনে বসে একসঙ্গে খাবো, বুঝলে? মজলিস শেষ করিয়া ন্যায়তীর্থ বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহিণী যেন প্রতীক্ষা করিয়া দাঁড়াইয়া আছেন, মুখে তাহার শঙ্কার ছায়া। ব্যস্ত হইয়া ন্যায়তীর্থ প্রশ্ন করিলেন, কি হয়েছে শিবরানী, তুমি এমন ভাবে দাঁড়িয়ে? শিবরানী কুণ্ঠিত স্বরে বলিলেন, হ্যাঁ গো, শশী নাকি তোমাকে না জানিয়ে ইংরেজি শিখেছে। হাসিয়া শিবশেখর বলিলেন, হ্যাঁ, সাহেবটির সঙ্গে চমৎকার ইংরেজিতে কথা কইলে। তুমি রত্নগর্ভা। তুমি রাগ করেছ? সত্যি শশী অন্যায় করেছে। না না না, রাগ করব কেন শিবরানী? শশী আমাদের বংশগৌরব উজ্জ্বল করেছে, এ কি রাগ করবার কথা? এতক্ষণে শিবরানীর মুখে হাসি ফুটিয়ে উঠিল। বলিলেন, আমার কিন্তু ভারী ভয় হয়েছিল, তার উপর খড়মের শব্দ শুনে। আজ তোমার খড়মের শব্দ টোলের বারান্দা থেকে শোনা যাচ্ছিল। শিবশেখর শিবরানীর মুখের দিকে চাহিয়া রহিলেন, তারপর ছোট একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, রাগ না, রাগ না শিবরানী, দুঃখ আমার হয়েছিল, দুঃখ আমার হয়েছিল শিবরানী। শশীশেখরের এ কথাটা এতদিন আমার কাছে গোপন রাখা উচিত হয়নি। সন্তানের অপরাধ শিবরানী যেন মাথায় করিয়ে লইলেন। মাথা হেট করিয়া বলিলেন, সত্যি এ শশীর অপরাধ, আমি শশীকে বলবো। না 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 না, উপযুক্ত ছেলে। তাছাড়া শশী আজও পর্যন্ত কোনো দুঃখ আমাকে দেয়নি। এ নিয়ে তাকে কিছু বললে সে কি মনে করবে? তাছাড়া বৌমা কি মনে করবেন? শিবরানী আশ্চর্য হইয়া গেলেন। শশী বা কি মনে করবে? কেন করবে? অল্পক্ষণ চিন্তা করিয়া শিবশেখর বলিলেন, না, অপরাধের চেয়ে গুণের পরিচয় শশীর বেশি, তাকে আমার পুরস্কৃত করাই উচিত। তুমি অনিরুদ্ধ স্বর্ণকারকে একবার ডাকবে তো, একবার ডাকবে তো। বৌমার জন্য এক জোড়া রুলি গড়াতে দেব, শশীর জন্য একটি আংটি, আর চন্দ্রশেখরের জন্য বিছে হার। চন্দ্রশেখর শশীশেখরের 1 বৎসরের খোকা। শিবরানী হাসিয়ে বলিলেন, আর ছেলের মা বুঝি বাদ যাবে? ন্যায়তীর্থ হাসিলেন। স্ত্রীলোকের ঈর্ষা সাহিত্যকারদের মিথ্যা কল্পনা নয়। অলঙ্কারের বিষয় মাতা কন্যাকে ঈর্ষা করে, কন্যা মাতাকে ঈর্ষা করে। শিবরানী ঘাড় নাড়িয়ে হাসিতে হাসিতেই বলিলেন, আর পুরুষেরা? ন্যায়তীর্থ বলিলেন, পুরুষেরা যা নিয়ে বিবাদ করে, ঈর্ষা করে, ভগবান তার হাত থেকে আমাকে রক্ষা করেছেন। সাম্রাজ্য দূরের কথা, সামান্য বিষয়ও আমার নেই শিবরানী। কবে গে ব্রহ্মপুত্র, তাও নারায়ণের,
দাও, এখন আমার আহ্নিকের জায়গা করে দাও। পল্লীবাসী ব্রাহ্মণ পণ্ডিতের মাটির ঘর, দেয়ালগুলি রাঙা মাটির গোলা দিয়ে নিকানো, প্রদীপের মৃদু আলো চারিদিকে একটি নম্র পরিচ্ছন্ন শ্রী ফুটিয়ে উঠিয়াছিল। পিলসুজের উপর প্রদীপটি জ্বলিতেছিল। তাহারই সম্মুখে আসনের উপর বসিয়া শশীশেখর কি লিখিতেছিল। ঘরের ভেজানো দুয়ার ঠেলিয়া শিবশেখর ঘরে প্রবেশ করিলেন। শশীশেখর কিন্তু মুখ ফিরাইল না। পিছন দিক হইতেও শিবশেখর পুত্রের একাগ্রতার গভীরতা সুস্পষ্টরূপেই অনুভব করিলেন। একটু দ্বিধাগ্রস্ত ভাবেই ডাকিলেন, শশী, শশী। সে আহ্বানে সচকিত হইয়া মুখ ফিরাইয়া শশী বিস্ময়ে যেন অভিভূত হইয়া গেল। তাহার বিবাহের পরে ন্যায়তীর্থ কখনো তাহার শয়নকক্ষে প্রবেশ করেন নাই। শিবশেখর কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া লইয়া বলিলেন, কোনো আলোচনা করছো বুঝি? শশী ততক্ষণে সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়াছিল। বাপের প্রশ্নের উত্তর না দিয়ে বলিল, আমাকে কিছু বলবেন? হাসিয়া শিবশেখর বলিলেন, আমাকে দেখে এত চঞ্চল হচ্ছ কেন শশী? তুমি উপযুক্ত হয়েছ, পাণ্ডিত্য অর্জন করেছ। এখন আমরা পিতা পুত্রে আলোচনা করব, তর্ক করব। শশী চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ন্যায়তীর্থ বলিলেন, তোমার কাছে আমার কিছু শিক্ষার বিষয় আছে শশী। পাশ্চাত্য দর্শন সম্বন্ধে একটা মোটামুটি ধারণা আমি তোমার কাছে পেতে চাই। ইংরেজি ভাষা আমি জানি না, তুমি আমায় অনুবাদ করে বলবে, আমি শুনব। শশীশেখর এবারও মুখে কোনো কথার জবাব দিল না। নীরবে বাপের পায়ের ধুলা লইয়া মাথায় স্পর্শ করিল। স্নেহের উচ্ছ্বসিত আবেগে ন্যায়তীর্থের কণ্ঠস্বর ভারী হইয়া উঠিল। তিনি বলিলেন, তুমি আমার মুখোজ্জ্বলকারী পুত্র, তুমি দীর্ঘজীবী হও, ধর্মে জ্ঞানী নিষ্ঠা তোমার অটুট থাক। শশী নীরবে মাথা নত করিয়া আশীর্বাদ গ্রহণ করিল। শিবশেখর বোধ করি শশীর একাগ্রতার কথা এখনো ভুলিতে পারেন নাই। তিনি আবার প্রশ্ন করিলেন, এমন একাগ্রভাবে কি লিখছিলে শশী? কোন পত্র কি? শশী কুণ্ঠিত মৃদুস্বরে বলিল, আজ্ঞে না, আমি বেদান্ত ও পাশ্চাত্য দর্শন সম্বন্ধে একখানি গ্রন্থ রচনার চেষ্টা করছি। ন্যায়তীর্থের বিস্ময়ের আর সীমা রহিল না। তিনি কোনো কথা না বলিয়া বিপুল আগ্রহে শশীর আসনে বসিয়া খাতাখানি টানিয়া লইলেন। পরক্ষণেই বলিলেন, আমার চশমা জোড়াটা আনো তো শশী। শশী চশমা আনিয়া হাতে দিতেই গভীর মনোযোগ করিয়া শশীর লেখার উপরে তিনি দৃষ্টি নিবদ্ধ করিলেন। শব্দ স্পর্শাদয় বিদ্যা বৈচিত্র্য জাগরে পৃথক, তত বিভক্তা তৎসম্বিদ্যৈক্য রূপান্ন ভিদ্যতে। ন্যায়তীর্থ শ্লোকের নিচে টিকায় মনোনিবেশ করিলেন। অদ্ভুত, এত চমৎকার টিকা করিয়েছে শশীশেখর। ন্যায়তীর্থ শ্লোকের পর শ্লোক পাতার পর পাতা পড়িয়া চলিলেন। রাত্রি প্রায় 2 প্রহর হইয়া আসিল। গৃহিণী শিবরানী আসিয়া সাড়া দিয়া কাশিয়া স্বামীর মনোযোগ আকর্ষণ করিবার চেষ্টা করিলেন। ন্যায়তীর্থ ভ্রুকুঞ্চিত করিয়া পড়িতে পড়িতেই বলিলেন, কি হলো কি? শিবরানী বলিলেন, রাত্রি দুপুর যে গড়িয়ে এলো। কি হয়েছে তাতে? আমার শুতে বিলম্ব আছে। শিবরানী বলিলেন, তা থাকুক, কিন্তু বৌমা চাঁদকে কোলে করে দাওয়ায় বসে বসে ঢুলছেন, মশাই যে খেয়ে ফেলছে, আর শশীও যে শুতে পাচ্ছে না। ও বলিয়া খাতার পাতা উল্টাইয়া দেখিয়ে আবার বলিলেন, এই 2খানা পৃষ্ঠা হয়ে গেলেই
তত্ত্ববিবেক অধ্যায়টা শেষ হবে, একটু অপেক্ষা করো। অধ্যায়টি শেষ করিয়া তিনি খাতাখানি হাতে করিয়া উঠিয়া আপনার ঘরে আসিয়া বসিলেন। শিবরানী প্রশ্ন করিলেন, শশী গ্রন্থ রচনা করেছে? বেদান্তের প্রভাব হইতে তখনও ন্যায়তীর্থ মুক্ত হন নাই, তবু একাগ্র গম্ভীর মুখে অল্প একটু হাসিটা নিয়ে বলিলেন, স্নেহ গৌরবে পুলকিত শিবরানী বলিলেন, কেমন হয়েছে? সুন্দর, চমৎকার, কিন্তু শিবরানী বলিলেন, কিন্তু কি? সঠিক এখনো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে যেন জ্ঞানের শুষ্কতা একটু প্রকট হয়ে উঠেছে। শিবরানী তেলের বাটি, জল ও গামছা লইয়া স্বামীর পায়ের তলায় বসিয়া বলিলেন, সে তুমি দেখে শুনে দিও। ন্যায়তীর্থ চিন্তা বিভোর অবস্থাতেই বলিলেন, দেব দেব। স্বামীর একটি পা টানিয়ে লইয়া শিবরানী বলিলেন, কে তো ভাবছ বলো তো? মৃদু হাসিয়া এবার যেন কতকটা সচেতন ভাবে ন্যায়তীর্থ বলিলেন, বড় কঠিন চিন্তা করছিলাম শিবরানী। ফল ভোগের আকাঙ্ক্ষার সঙ্গে দ্বন্দ্ব উপস্থিত হয়েছে মনে। শিবরানী রহস্যের সুরেই হাসিয়া বলিলেন, আমার এক মুশকিল হয়েছে বাপু। স্বামী পণ্ডিত, ছেলে পণ্ডিত, কে যে কি বলছে, মূর্খ মানুষ, আমি বুঝতেই পারি না। আবার ওই চাঁদটা, সেও এক পণ্ডিত হবে আর কি। গম্ভীর মুখেই ন্যায়তীর্থ বলিলেন, এইবার সংসার ত্যাগ করে ভগবানের শরণ নেওয়াই উচিত হয়েছে শিবরানী। কিন্তু প্রলোভনও হচ্ছে, এমন ছেলে নিয়ে ঘর করি। বাপ বেটায় মিলে আগেকার কালের মতো পাণ্ডিত্যের দিগ্বিজয় করে আসি। কিন্তু বর্তমানের সুখের মধ্যেই নাকি ভবিষ্যতের দুঃখ লুকিয়ে থাকে। সেই হেতু ফলভোগের অধিকার গীতায় নিষিদ্ধ। চলো এইবার আমরা কোনো তীর্থে গিয়ে বাস করব। শিবরানী অবাক হইয়া গেলেন। ন্যায়তীর্থের এমন সংকল্পের কথা তাহার কাছে একেবারে অপ্রত্যাশিত। ইহার পূর্বে কোনোদিন ঘূর্ণাক্ষরেও ন্যায়তীর্থ প্রকাশ করেন নাই। শিবরানীও আভাসে পর্যন্ত অনুমান করিতে পারেন নাই। কিছুক্ষণ পরে বিস্ময়ের ঘোরটা কাটাইয়া উঠিয়া তিনি বলিলেন, তোমার যত উদ্ভট কল্পনা। সুখের মধ্যে দুঃখ লুকিয়ে থাকে। সুখের মধ্যে দুঃখ লুকিয়ে থাকে? আবার কিছুক্ষণ নীরব থাকিয়ে কথাটা যেন ভাবিয়া বুঝিয়া দেখিলেন, তারপর বলিলেন, থাকে তো থাক। এই যদি বিধানই হয়, তবে মাথা পেতে নিতেও হবে তা। ন্যায়রত্ন চুপ করিয়া রহিলেন। এমনি ধারায় উদ্ভট চিন্তায় মন তাহার উদাসীন হইয়া উঠিয়াছে। প্রগাঢ় যত্নের সহিত সমস্ত খাতাখানি পড়িয়া অনেক চিন্তা করিয়া শশীশেখরের রচনার কয়েকটি স্থান ন্যায়তীর্থ সংশোধন করিয়া দিলেন। শশীশেখর খাতাখানি লইয়া ঘরে আসিয়া সংশোধন করা জায়গাগুলি দেখিতে আরম্ভ করিল। প্রথম সংশোধন শশী দেখিল। সুস্পষ্ট শব্দটিকে কাটিয়া ন্যায়তীর্থ লিখিয়াছেন বিস্পষ্ট। আবার সে পাতা উল্টাইল। বেলা অনেক হইয়াছে। বধূ চারু আসিয়া বলিল, মা স্নান করতে বললেন। বেলা কত হয়েছে দেখো তো। শশী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া খাতাটির সংশোধিত পাতাগুলিতে কাগজ দিয়ে চিহ্নিত করিয়া রাখিয়া উঠিয়া পড়িল। শিবরানী নিজেই ততক্ষণ আসিয়া হাজির হইলেন। বলিলেন, বাবা, তোমাদের বাপ বেটার বিদ্যের আছে আমাদের শাশুড়ি বউয়ের হাতে কালি পড়ল। গরম ভাত যে কেমন তা ভুলেই গেলাম। শশীশেখর অপরাধ বোধ করিল। তাড়াতাড়ি ঘর হইতে বাহিরে আসিয়া বলিল, কই, এর আগে তো ডাকুনি তুমি। শিবরানী হাসিয়া বলিলেন, দোষ হয়েছে বাবা, তোমাদের খিদে পেয়েছে, সেটা আমার মনে করে দেওয়া উচিত ছিল।
ঘি দিয়ে তেষ্টা বুঝতে না পারা পণ্ডিতদের একটা লক্ষণ, ওটা আমি জানতাম না। বসো, আমি পিঠে তেলটা দিয়ে দিই। ছেলের পিঠে তেল দিতে দিতে শিবরানী বলিলেন, হ্যাঁ রে, কর্তা তোর খাতা দেখে কেটে কুটে ঠিক করে দিলেন। শশীশেখর চিন্তান্বিত হইয়াই তেল মাখিতেছিল। মায়ের কথা তাহার কানে ঢুকিলেও মনকে যেন স্পর্শ করিতে পারিতেছিল না। সে চিন্তা বিভোর ভাবেই উত্তর দিল, হ্যাঁ দিয়েছেন। শিবরানী বিরক্ত হইয়া বলিলেন, কি ভাবছিস এত? শশী উত্তর দিল, ভাবিন মা, এমনি আর কি। রাত্রেও শশী এমনি চিন্তান্বিত ভাবে খাতাগুলি খুলিয়া বসিয়াছিল। চারু আসিয়া ছেলেকে বিছানায় শোয়াইয়া দিয়া স্বামীর পাশে আসিয়া দাঁড়াইল। স্বামীকে এমনি ভাবে বসিয়া থাকিতে দেখিয়া বলিল, হ্যাঁ গো, তুমি সারাদিন এমন করে কি ভাবছো বলো তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শশী বলিল, বড় সমস্যায় পড়েছি চারু। বোধহয় এমন সমস্যায় জীবনে কখনো পড়িনি। চারু বলিল, বেশ, ঠাকুরের কাছে যাও না। দেশ বিদেশের লোক এসে তোমার বাপের কাছ থেকে মুশকিলের আসান করে নিয়ে যাচ্ছে, আর তুমি ঘরে বসে মুশকিল নিয়ে আকাশ পাতাল ভাবছো। শশী কথার উত্তর দিল না, একটু হাসিল। চারুর মনে হইল শশী তাহাকেই অবজ্ঞা করিয়া হাসিল। এই জন্য সে রাগ করিয়াই প্রশ্ন করিল, হাসলে যে? শশী আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, দরজাটা বন্ধ করে দাও, তারপর বলছি। চারু দরজা বন্ধ করিয়া দিল। শশী বলিল, বসো এখানে, একটা পরামর্শ দাও দেখি। তুমি আমার সচিব, সখী, অনেক কিছু। এ কথা তুমি ছাড়া আর কাউকে বলার আমার উপায় নেই। মাকে পর্যন্ত না, কথা যে বাবাকে নিয়েই। কথাটার ভূমিকা শুনিয়াই চারু ভয় পাইয়া গেল। সে শঙ্কিত দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিয়া রহিল। শশী বলিল অত্যন্ত মৃদু স্বরে, বাবা যে সংশোধনগুলি করেছেন সেগুলো ভাষার দিক দিয়েই তিনি সংশোধন করেছেন। দু এক জায়গায় বৌদ্ধ শূন্যবাদ সম্পর্কে মন্তব্যে তিনি অত্যন্ত কঠোর হয়ে পড়েছেন, কিন্তু দুই আমার মতে অন্যায় হয়েছে। ভাষার দিক দিয়ে প্রাচীন ধারা অনুযায়ী আধুনিক লেখার সংশোধন খাপ খায় না। কটু হয় শুনতে, আরো অনেক দোষ হয়। আর বৌদ্ধ শূন্যবাদ কেউ গ্রহণ করতে না পারে, কিন্তু বিদ্বেষ নিয়ে তাকে বিচার বিশ্লেষণ করতে গেলে গ্রন্থকারকে ধর্মভ্রষ্ট হতে হবে। চারুর মুখ বিবর্ণ হইয়া গেল। ভয়ার্থ অথচ মৃদুস্বরে সে বলিল, না না না, ওগো, বাবাকে তুমি অমান্য করো না। না না, কাজ নেই, তুমি বাবাকে অমান্য করো না। শশী চিন্তিত ভাবে বসিয়া থাকিতে থাকিতে অস্বীকারের ভঙ্গিতে ধীর ভাবে বার করে মাথা নাড়িয়া মৃদুস্বরে বলিল, না না, জ্ঞান হলো সত্য, সত্যের মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে পারি না চারু। বহুদিনের রং করা মাটির পুতুলের মতোই চারু বসিয়া রহিল। কয়েকদিন পর সেদিন প্রাতঃকালে টোলের একটি ছাত্র বাড়ির ভিতরে আসিয়া শশীশেখরকে ডাকিল, অধ্যাপক মহাশয় ডাকছেন আপনাকে। শশী সঙ্গে সঙ্গেই উঠিয়া আসিল। টোলের ছেলেরা বারান্দায় বসিয়া পড়িতেছে। ন্যায়তীর্থ অভ্যাস মতো ছোট চৌকির উপর বসিয়া আছেন। শশী আসিয়া বিনীতভাবে প্রশ্ন করিল, আমাকে ডেকেছেন? ন্যায়তীর্থ বলিলেন, হ্যাঁ, বসো, তোমার সঙ্গে কিছু পরামর্শ আছে। বসো, কম্বলের উপরে বসো। দেখো, কয়েকদিন ধরেই আমি একটা কথা ভাবছি। ন্যায়তীর্থ বলিলেন,
ভাগবত ধর্মের তত্ত্ব ব্যাখ্যা বোধ হয় আমার লিপিবদ্ধ করে যাওয়া উচিত। কি বলো তুমি? শশী উৎসাহিত হইয়া বলিল, আগে হ্যাঁ, এটা আপনার কর্তব্য বলে আমার মনে হয়। তাহলে আরম্ভ করে দেওয়াই উচিত, কি বলো? আগে হ্যাঁ। এবার মৃদু হাসিয়ে ন্যায়তীর্থ বলিলেন, দেখো, কাজটা আমি আরম্ভ করে দিয়েছি, অপেক্ষা করো, আমি আসছি। বলিয়া তিনি উঠিয়া ব্যস্ত হইয়া খালি পাই বাড়ির ভিতরে চলিয়া গেলেন। শশী চুপ করিয়া বসিয়া রহিল। বাপের প্রতি প্রগাঢ় ভক্তি সত্ত্বেও তাহার আজিকার এই উৎসাহ দেখিয়া সে মনে মনে কৌতুক বোধ না করিয়া পারিল না। চারিদিকে ছাত্রেরা মৃদু গঞ্জনে পড়িতেছে, তাহারই মধ্য হইতে সহসা একটা কথা যেন তাহার কানে আসিয়া খট করিয়া বাজিল। কথাটা বিস্পষ্ট। শশী ছেলেটিকে ডাকিয়া বলিল, শোনো, বিস্পষ্ট না বলে সুস্পষ্ট বলো। বিস্পষ্ট কথাটা ধ্বনির দিকে রূঢ় আর ব্যবহারও প্রায় অপ্রচলিত। ছেলেটি বলিল, আজ্ঞে না, ওটা বিশেষ রূপে স্পষ্ট কিনা? সুশব্দ, সুন্দরত্ব, ওতে কাব্যের মাধুর্য আছে। শশী হাসিয়া বলিল, তাহলে সুকঠিন প্রয়োগবিধিটা ভুল হতো। প্রচলন ভেদে ধাতুগত অর্থের তারতম্য হয়ে যায়। সেটাকে স্বীকার করে নিলে শব্দের মধ্যে অর্থের ব্যাপকতা বাড়ে, তাতে ভাষার গৌরব বৃদ্ধি হয়। ঠিক এই সময়ই গলার সাড়া দিয়ে ন্যায়তীর্থ বাহির হইয়া আসিলেন। আসনে বসিয়া খাতাখানি কোলের উপর রাখিলেন। তারপর বলিলেন, তুমি স্পষ্ট স্থলে সুস্পষ্ট ব্যবহারে পক্ষপাতী শশী। শশী বলিল, আজ্ঞে হ্যাঁ, শব্দের ধ্বনি। ন্যায়তীর্থ বলিলেন, তোমার যুক্তি শুনেছি আমি। তারপর ছাত্রটির দিকে চাহিয়ে বলিলেন, ওটা তুমি এখন বিস্পষ্টই পড়ে যাও, পরে আমি বিচার করে দেখব। ছাত্রটি চলিয়া গেল। ন্যায়তীর্থ নীরব হইয়াই বসিয়া রহিলেন। খাতাখানি কোলের উপরেই পড়িয়া রহিল। তিনিও শশীর হাতে তুলিয়া দিলেন না। শশী নিজেও হাত বাড়াইয়া লইল না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শশী বলিল, তাহলে? ন্যায়তীর্থ বলিলেন, হ্যাঁ, যেতে পারো তুমি। মনে খানিকটা উত্তাপ জমা হইয়া উঠিয়াছিল, তাহাতে যেন তাহার কোনো হাত ছিল না। ধীরে ধীরে সে উত্তাপ কমিয়া আসিলে মনে মনে তিনি শশীর যুক্তিকে স্বীকার করিয়া লইলেন। ছাত্রটিকে ডাকিয়া একথা বলিবার পূর্বে তিনি শশীকে কথাটা জানানো প্রয়োজন মনে করিলেন। শশীর রচনার মধ্যেও তিনি প্রথমেই সুস্পষ্টকে কাটিয়ে বিস্পষ্ট করিয়াছেন। সেটিও নিজ হাতে কাটিয়া দিবার সংকল্প লইয়া শশীর ঘরের দুয়ারে আসিয়া ডাকিলেন, শশী, শশী। ঘরের দুয়ার খুলিয়া দিল পুত্রবধূ চারু। ন্যায়তীর্থ ঘরে প্রবেশ করিয়া দেখিলেন শশী নাই। চারু ঘর পরিষ্কার করিতেছিল। ন্যায়তীর্থ বাহিরে আসিতে গিয়ে আবার ঘুরিলেন। শশীর কলমটি তুলিয়া লইয়া খাতাখানি খুলিলেন। দেখিয়াও তিনি যেন বিশ্বাস করিতে পারিলেন না। তাহার লেখা বিস্পষ্ট শব্দ কাটিয়া আবার সুস্পষ্ট লেখা হইয়া গিয়েছে। কলমটি তিনি রাখিয়া দিলেন। তারপর একে একে পাতা উল্টাইয়া গেলেন। তাহার সমস্ত সংশোধন শশী কাটিয়া দিয়েছে। ন্যায়তীর্থের হাত কাঁপিতেছিল। পাতার লেখা সেই কম্পন হেতু আর পড়া যায় না। তিনি খাতাখানি রাখিয়া উঠিয়া পড়িলেন। দেওয়ালে হাত দিয়ে দাঁড়াইয়া বলিলেন, বৌমা, খড়ম জোড়াটা এগিয়ে দাও তো। চারু খড়ম জোড়াটি আনিয়া একরূপ পায়ে পরাইয়া দিল। ন্যায়তীর্থ ঘর হইতে বাহির হইয়া গেলেন। চারু শঙ্কায় বিবর্ণ হইয়া গেল। নিচে রান্নাঘরে শিবরানীর হাতের দ্রুত সঞ্চালিত খুন্তি স্তব্ধ হইয়া গেল। এ কেমন খড়মের শব্দ!
এত উচ্চ কঠিন অথচ অপটু পায়ের চালিত খড়মের শব্দের মতো অস্বচ্ছন্দ, পায়ের অস্থিরতা হেতু অস্বচ্ছন্দ। ন্যায়তীর্থ যেন অতি মাত্রায় স্তব্ধ হইয়া গিয়াছেন, অথচ সেই স্তব্ধতার মধ্যে তাহার নিকটে আসিবার অবসরও কেহ পায় না। পুঁথির সাগরে তিনি ডুব দিয়াছেন। যে সময়টা তিনি পড়েন না সে সময় তিনি ঠিক স্তব্ধ হইয়া বসিয়া থাকেন। কথা বলিলে দুই একটার উত্তর দেন, বাকিগুলি নিরুত্তরই রহিয়া যায়। সেদিন তখন তিনি বসিয়াই ছিলেন। বন্ধু হরিশ চাটুর্যে একখানি কাগজ হাতে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। ন্যায়তীর্থ সংক্ষেপে আহ্বান করিলেন, এসো। হরিশ স্থূল দেহখানি লইয়া ধপ করিয়া কম্বলের উপর বসিয়া পড়িয়া বলিলেন, হ্যাঁ, হাঁপ ধরে গেল। মোটা শরীর নিয়ে ছোটা কি সোজা কথা, জিভ বেরিয়ে গেল আমার। উফ, জিভ বেরিয়ে গেল। কটি মেয়ে দেখে যা হাসলে শিবশেখর, লজ্জায় আমি থেমে গেলাম। ন্যায়তীর্থ অল্প হাসিলেন, নিতান্ত ভদ্রতা রক্ষার জন্য শুষ্ক হাসি। হরিশ কাগজখানি ন্যায়তীর্থের দিকে বাড়াইয়া দিয়ে বলিলেন, নাও দেখো। কি? সেই সাহেবের কাণ্ড। ভারতে কি দেখিলাম তাই লিখেছে খবরের কাগজে। এখানকার কথা তোমাদের পিতা পুত্রের খুব প্রশংসা করে সব লিখেছে। অমর আমাকে পত্র লিখেছে, কাগজও পাঠিয়ে দিয়েছে। অমর হরিশের বড় ছেলে, কলিকাতায় চাকরি করে। কাগজখানি হাতে লইয়া ন্যায়তীর্থ হাসিয়া বলিলেন, দুধ বলে পিটুলি গোলা খাওয়াচ্ছ যে, এ যে ইংরেজি। হরিশ বলিলেন, বাবাজি কই? আমাদের পণ্ডিতের পুত্র পণ্ডিত প্রবর। পড়ুক, পড়ে শোনাক আমাদের। তবে অমর লিখেছে আমাকে মোটামুটি। সাহেব বলেছে বলিয়া পকেট হইতে অমরের পত্র বাহির করিয়া পড়িলেন। একটি বন্য দুর্গম গ্রামের মধ্যে এমন প্রতিভার সাক্ষাৎ পাওয়া বিস্ময়কর ব্যাপার। সমুদ্রের তলদেশের মণিরত্নের মতোই এর তুলনা করা যায়। অথচ দেশের গভর্নমেন্ট এদের খোঁজ রাখেন না। এর চেয়ে দুঃখের কথা আর কিছু হতে পারে না। পণ্ডিত শিবশেখর ন্যায়তীর্থ ভারতীয় ধর্ম সংস্কৃতিতে মহাপণ্ডিত ব্যক্তি। তার পুত্র সংস্কৃত এবং ইংরেজি উভয় ভাষাতেই সুপণ্ডিত। প্রাচ্য প্রতীচ্য দর্শনে ইনি পিতার মতোই সুপণ্ডিত। ভাবিকালে এর ভবিষ্যৎ। বাধা দিয়ে ন্যায়তীর্থ বলিলেন, থাক থাক, প্রশংসার কামনায় শাস্ত্রচর্চা করিনি হরিশ। ওতে আমার প্রয়োজন নাই, ওটা বরং শশীকে পাঠিয়ে দাও। তরুণ বয়স, তাতে পাশ্চাত্য বিদ্যার প্রভাব কিছু আছে, সে পড়ে খুশি হবে। হরিশ হাসিয়া বলিলেন, সেই ভালো, সেই ভালো। ওহে, কি নাম তোমার? যাও, এটা আমাদের বাবাজিকে দিয়ে এসে তো। হরিশ বলিলেন, কিন্তু তোমার এমন ভাবান্তর হলো কেন বলো দেখি? তুমি যেন কেমন হয়ে গেছো। শিবশেখর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বলিলেন, তোমার কাছে গোপন করব না হরিশ, আমি বড় অশান্তি ভোগ করছি। ভবিষ্যতের চিন্তা একটু ব্যাকুল হয়ে পড়েছি। এই টোল দেবসেবা চলবে কি করে? হরিশ বলিলেন, তোমার এমন পণ্ডিত পুত্র। বাধা দিয়ে ন্যায়তীর্থ বলিলেন, এই পাণ্ডিত্যের প্রভাবে তো অন্ন বস্ত্র হয় না হরিশ। অর্থের প্রয়োজন, দিন দিন সংসার বাড়ছে। কিন্তু শশী বাড়ি থেকে বেরোবে না, আমি তাকে বলতেও পারছি না। তুমি যদি তাকে একটু বুঝিয়ে বলো হরিশ। হরিশ কিছু বলিবার পূর্বে শশী কাগজখানি হাতে বাহির হইয়া আসিল। প্রসঙ্গটা তখনকার মতো বন্ধ হইয়া গেল। কিন্তু অপরাহ্নে শশী নিজেই প্রসঙ্গটা তুলিয়া বলিল, আমি এইবার বাড়ি থেকে বের হতে চাই বাবা, উপার্জনের চেষ্টা করতে চাই আমি।
পলকের জন্য ছেলের মুখের দিকে দৃষ্টি তুলিয়া পরক্ষণেই দৃষ্টি ফিরাইয়া সম্মুখে নিবদ্ধ করিয়া বলিলেন, বেশ। মাইল কয়েক দূরে মহকুমা শহরে শশীশেখর এক টোল খুলিয়া বসিল। চাকরির চেষ্টা সে করিয়াছিল, বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপকটির কাছে সে গিয়াছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির অভাবে সেখানে কোনো সম্মানজনক পদলাভ সম্ভব হয় নাই। স্কুলে চাকরির ব্যবস্থা হইতে পারিত, কিন্তু শশী নিজেই তাহা প্রত্যাখ্যান করিল। হাসিয়া বলিল, স্বরদর্শন পড়ে অবশেষে কিলত পাটিব বানোর কথা, পড়াতে পারবো না আমি, মাফ করবেন। দেশে ফিরিয়া এই শহরটিতে কয়েকজন সরকারি কর্মচারীর উৎসাহে সে টোল খুলিয়া বসিল। সেই ইউরোপীয় পণ্ডিতটির লেখার কথা ইহারই মধ্যে দেশে প্রচারিত হইয়া গিয়াছিল। সরকারি কর্মচারীরা শশীশেখর সম্বন্ধে শ্রদ্ধান্বিত হইয়া উঠিয়াছিলেন। তাহারা বলিলেন, আপনি আরম্ভ করুন টোল, সরকারি সাহায্য আমরা যেমন করে হোক জোগাড় করে দেব। শশী টোল খুলিয়া প্রচার করিল। প্রাচ্য দর্শনের সঙ্গে সঙ্গে প্রতীচ্য দর্শনের মর্মও সে ছাত্রদের শিক্ষা দেবে। অকস্মাৎ সেদিন পিতৃবন্ধু হরিশ চট্টোপাধ্যায়ের বড় ছেলে অমর শশীর টোলে আসিয়া হাজির হইল। কলিকাতা হইতে বাড়ি আসিবার পথে স্টেশনে নামিয়া গাড়ি না পাইয়া শশীর শরণাপন্ন হইল। পরম সমাদরে শশী অভ্যর্থনা করিয়া তাহার পরিচর্যায় ব্যস্ত হইয়া উঠিল। অমর বলিল, তুমি ভাই এমন খাতির করলে তো আমাকে বিদায় নিতে হয় এক্ষুনি। শাস্ত্রজ্ঞ পণ্ডিতটি অপ্রতিভের মতো হাসিল মাত্র, উত্তর দিতে পারিল না। অমর বলিল, তুমি শুধু বন্ধু নও, তুমি আমাদের গৌরব। সেদিন কাগজে যখন ওই লেখাটা পড়লাম শশী, তখন বলবো কি তোমাকে, আনন্দে আমার চোখে জল এলো। আমাদের মেসের প্রত্যেককে আমি কাগজখানা দেখিয়েছি আর বলেছি, দেখো আমাদের গ্রাম কেমন দেখো। শশীর চোখ মুখ এবার প্রদীপ্ত হইয়া উঠিলেও লজ্জিত ভাবে বৃষ্টি ধারণমিত ফলবান বৃক্ষের মতোই মাথা নত করিল। খাওয়া দাওয়া শেষ করিয়া শশী বলিল, তোমাকে পত্র আমি লিখতাম অমর, তা দেখা হয়ে গেল ভালোই হলো। কিছু চাঁদা তোমাকে দিতে হবে। তোমার টোলের জন্যে? না 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 না, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর সুধাকৃষ্ণ মুখুজ্জে মহাশয় উদ্যোগ করে জেলাতে এবার পণ্ডিত সভা আহ্বান করেছেন, আমায় করেছেন সম্পাদক। অবশ্য টাকা কড়ি সাহেবের ঠেলাতে উঠবে, তবু সম্পাদক যখন হয়েছি তখন আমি 2-10 টাকা যা পারি তোলবার চেষ্টা করছি। অমর এবার লাফাইয়া উঠিল, বলিল, দেব দেব। আর কলকাতায় আমাদের জেলার যেসব লোক আছেন তাদের কাছেও যাব আমি। তুমি বরং সাহেবের সই করা কয়েকখানা চিঠি আমাকে দিও। জ্যাঠামশাই নিশ্চয়ই সভাপতি হবেন? না, তাকে অভ্যর্থনা সভার সভাপতি করা হয়েছে। কাশীর মহামহোপাধ্যায় শ্যামাচরণ তর্করত্ন হবেন সভাপতি। বাহ, চমৎকার ব্যবস্থা হয়েছে। তারপর নীরবে কিছুক্ষণ অমর যেন কল্পনা সভার ভাবী রূপ দেখিয়া লইয়া আবার বলিল, তোমরা বাপ বেটারা একদিকে দাঁড়ালে যেখানে থেকে যিনি আসুন শশী, আমাদের জেলারই জয় হবে, এ একেবারে নিশ্চিত। শশী চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, পরাধীন দেশে পাণ্ডিত্যের কোনো অর্থ হয় না অমর। আর্থিক ব্যবস্থার কথাই শুধু বলছি না আমি, পরাধীনতার জন্য এমন মনোভাব হয়েছে যে প্রাচীন পণ্ডিত ভুল বললেও তার প্রতিবাদ করাটা পর্যন্ত অন্যায়ের তালিকাভুক্ত হয়ে পড়েছে। অমর বলিল, তার জন্য ভাবনা কি তোমার? জ্যাঠামশাই তোমার পাশে থাকবেন, তিনি তো আর নবীন নন। কথাটা শেষ করিয়া অকস্মাৎ সে হাসিয়া ফেলিল, বলিল, নবীন বলতে একটা কথা মনে হলো, তোমার বউ কোথায়?
হাসিয়া শশী বলিল, বাড়িতে? এখানে নিয়ে এসো, কত আর হাত পুড়িয়ে খাবে? ওই যে বললাম, ওর স্বাধীনতা পর্যন্ত আমাদের নেই। অমর সরবে হাসিয়ে উঠে বলিল, কথাটা বড় ভালো বলেছ শশী। এই বিংশ শতাব্দীতেও জেলার সদর শহরটি পণ্ডিত সভার অধিবেশনে চঞ্চল উৎসুক হইয়া উঠিয়াছিল। জেলার ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর সুধাকৃষ্ণবাবু বয়সেও প্রাচীন এবং হিন্দু ধর্মেও অনুরাগী ব্যক্তি। দীর্ঘকাল শাসন বিভাগে কাজ করিয়া মধুচক্র হইতে মধু নিষ্কাশনের কৌশলেও তিনি সিদ্ধহস্ত। তাহার পৃষ্ঠপোষকতায় অর্থ সংগৃহীত হইয়াছিল প্রচুর। তিনি নিজে অধিবেশনে উপস্থিত থাকায় জেলার ধনী জমিদার, রায় সাহেব, রায়বাহাদুর, এমনকি জেলার একমাত্র রাজা সাহেব পর্যন্ত সভা অলঙ্কৃত করিয়া হাজির ছিলেন। সাহেব হাসিলে তাহারা হাসিতেছিলেন, গম্ভীর হইলে গম্ভীর হইতেছিলেন, আর কোনো পণ্ডিতের বক্তব্য শেষ হইলে হাততালি দিতেছিলেন সজোরে। অধিবেশন প্রারম্ভে ম্যাজিস্ট্রেট সাহেব সভার উদ্বোধন করিলেন। বক্তৃতা প্রসঙ্গে বলিলেন, এই জেলায় এখনো সংস্কৃত চর্চার গৌরব অটুট আছে। বিশেষ করে পণ্ডিত শিবশেখর ন্যায়তীর্থ ও তার পুত্র পণ্ডিত শশীশেখর ন্যায়তীর্থের গৌরবে এ জেলা গৌরবান্বিত। পণ্ডিত শশীশেখরকে এই প্রসঙ্গে ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না। তিনি না থাকলে এ সভা কার্যে পরিণত করা অসম্ভব হতো। তিনি নবীন এবং পাশ্চাত্য ভাষা, পাশ্চাত্য দর্শন অধ্যয়ন করে প্রাচীনকালের রক্ষণশীলতার প্রভাব হতে অনেকাংশেই মুক্ত। আজ যুগধর্মকে স্বীকার করে সংস্কৃত সাহিত্য এবং শাস্ত্রীয় সংস্কৃতির উপর নতুন আলোকপাতের প্রয়োজন তিনি স্বীকার করেন। সেই জন্যই তার এই আন্তরিক প্রচেষ্টা জয়যুক্ত হয়েছে বলে আমার বিশ্বাস। এ প্রয়োজন পূরণের জন্য মহামহোপাধ্যায় শ্যামাচরণ, পণ্ডিত শিবশেখর প্রমুখ মনীষীবৃন্দ এখানে মিলিত হয়েছেন। আজ তাদের কাছে আমাদের নিবেদন উপস্থাপিত করে আমি সবিনয়ে সভা আরম্ভ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। পণ্ডিতদের সাধুবাদ এবং রায়বাহাদুরগণের হাততালির মধ্যে সুধাকৃষ্ণবাবু উপবেশন করিলেন। পর মুহূর্তেই সভা নিস্তব্ধ হইয়া গেল। ন্যায়তীর্থ শিবশেখর উঠিয়া দাঁড়াইয়াছেন, গম্ভীর প্রশান্ত মুখে কঠোর দৃঢ়তা, গায়ে গরদের চাদর, পরনেও দুধের মতো সাদা গরদ। অনাবৃত দক্ষিণ বাহুতে সোনার তারের তাগায় একটি প্রবাল ও রুদ্রাক্ষ স্পষ্ট দেখা যাইতেছে। বাঁ হাতে আপনার অভিভাষণটি ধরিয়া বলিলেন, সমাগত পণ্ডিত মণ্ডলীকে স্বাগত সম্ভাষণ জ্ঞাপন করবার জন্যই আমি দণ্ডায়মান হয়েছি। আমি প্রাচীন, কিন্তু বর্তমান এই সভার রীতি পদ্ধতি সমস্তই নবীন। সত্য বলতে কি, এ ধরনের সভা আমাদের দেশে প্রচলিতই ছিল না। এ রীতি বৈদেশিক। প্রাচীনকালে সভা আহ্বান করতেন রাজা, ধনী, জমিদার যারা তারাই, এবং তারও উপলক্ষ ছিল সামাজিক ক্রিয়ানুষ্ঠান। এই উভয় ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে। সে পার্থক্য সূক্ষ্ম হলেও শূন্য মণ্ডলের মতো অনতিক্রম্য বলেই আমার মনে হয়। সামাজিক ক্রিয়ানুষ্ঠানের মধ্যে সর্বোচ্চে এবং সর্বাগ্রে স্থাপিত করতে হয় যজ্ঞেশ্বরকে। তাকে অনুভব করে অনুষ্ঠানের সর্বত্র বিরাজ করে ভক্তিসিক্ত নিষ্ঠা এবং সদাচার। সে প্রভাব এই ব্যবস্থার মধ্যে প্রভাবিত করা অসম্ভব বলেই মনে হয়। এ হলো শুষ্ক জ্ঞান প্রকাশের ক্ষেত্র। একদল প্রাচীন পণ্ডিত ধ্বনি তুলিলেন, সাধু 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 সাধু। ন্যায়তীর্থ বলিলেন, সুতরাং সেই ত্রুটি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা আমাদের করা উচিত। সেই জন্যই আপনাদের প্রতি স্বাগত সম্ভাষণ উচ্চারণ করবার পূর্বে
যজ্ঞেশ্বরকে এই যজ্ঞস্থলে অধিষ্ঠিত হবার প্রার্থনা আমি জানাব। সমস্ত সভাস্থল এবার সাধুবাদে মুখর হইয়া উঠিল। শুধু শশীশেখর বিবর্ণ মুখে স্তব্ধ হইয়া রহিল। কলরব প্রশমিত হইতেই তাহার পিতার কণ্ঠস্বর আসিয়া তাহার কানে পৌঁছিল। তিনি মন্ত্র উচ্চারণ করিতেছেন, কিন্তু শশী তাহার এক বর্ণ বুঝিতে পারিল না। তাহার পর মর্মস্পর্শী ভাষায় রচিত শ্লোকে শ্লোকে ন্যায়তীর্থ পণ্ডিত মণ্ডলীকে স্বাগত সম্ভাষণ জানাইয়া বসিলেন। অতঃপর মূল সভাপতি মহামহোপাধ্যায়ের গভীর কণ্ঠস্বরে সভা ভরিয়ে উঠিল। পরদিন ছিল বিচার সভা। সভার প্রারম্ভে শশীশেখর উঠিয়া হাত জোড় করিয়া বলিল, আমার কয়েকটি প্রশ্ন আছে। প্রসন্ন হাসি হাসিয়া মহামহোপাধ্যায় বলিলেন, জ্যোতিষ্কের ভগ্নাংশ থেকেই জ্যোতিষ্কের সৃষ্টি। জ্যোতি হলো তার জন্মগত সম্পত্তি। কোন গুহাতে সে জ্যোতি ব্যাহত হলো ছোট ন্যায়তীর্থ? বলো শুনি। অদ্বৈত পরম ব্রহ্ম চৈতন্য স্বরূপে ভাসমান কিনা? নিশ্চয়। এবং সমস্ত ব্যাপ্ত করেই ভাসমান? ভাসমান। অবশ্য। চৈতন্যে যিনি সর্বদা বিরাজিত, আহ্বান করে তার চৈতন্য সম্পাদন প্রচেষ্টা সুতরাং ভ্রমাত্মক। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে শশীশেখরের মুখের দিকে চাহিয়া মহামহোপাধ্যায় বলিলেন, স্বীকার করলাম। ন্যায়তীর্থ সোজা হইয়া বসিয়া বলিলেন, আমি কিন্তু সম্পূর্ণ স্বীকার করলাম না। স্বপ্নাতুর অবস্থাতেও মানব ভ্রমাত্মক চৈতন্য অনুভব করে। সেখানে আহ্বানের প্রয়োজন আছে। শশীশেখর বলিল, জ্ঞানযোগীর ধ্যান নিদ্রাও নয়, স্বপ্নও নয়। যদি স্বপ্ন হয় তবে সে জ্ঞানযোগী নয়, অন্যথায় আহ্বানকারী ভ্রান্ত। সেই স্বপ্নাতুর, চৈতন্যের প্রয়োজন তারই। মহামহোপাধ্যায় গম্ভীর মুখে বলিলেন, পণ্ডিত শশীশেখর, সভাপতি হিসাবে তোমাকে আমি নিবৃত্ত হতে আদেশ করছি। ন্যায়তীর্থ, আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করছি। উভয়ই নিরস্ত হইলেন। কিছুক্ষণ পরে ন্যায়তীর্থ বলিলেন, মহামহোপাধ্যায় যদি অনুমতি করেন তবে আমি উঠতে পারি। শরীর বড় অসুস্থ বলে মনে হচ্ছে আমার। মহামহোপাধ্যায় ব্যস্ত হইয়া উঠিলেন। ন্যায়তীর্থ তাহাকে নিরস্ত করিয়া সভাস্থল ত্যাগ করিলেন। কিছুক্ষণ পরই পণ্ডিত শশীশেখর যুগধর্মকে স্বীকার করিয়া বৌদ্ধ দর্শন পাশ্চাত্য দর্শনের সহিত সমন্বয় করিয়া দর্শনের নূতন অধ্যায় রচনার প্রস্তাব উত্থাপন করিল। তীক্ষ্ণ ব্যঙ্গে গণ্ডিবদ্ধ মনোভাবকে বিদ্ধ করিয়া অকাট্য যুক্তি দেখাইয়া সুললিত ভাষায় অনর্গল সে বলিয়া গেল। মহামহোপাধ্যায় তাহাকে স্বীকার করিয়া বলিলেন, তোমার প্রস্তাব সাধু, তোমাকে আমি সমর্থন করি, কিন্তু সে ভার নিতে হবে তোমাদেরই। আমরা প্রাচীন, আমাদের সে আর সাধ্যাতীত। বাসায় আসিয়া ন্যায়তীর্থ বসিয়াছিলেন স্তম্ভিতের মতো, জড়গ্রস্তের মতো। মাথার মধ্যে একটা প্রদাহ তিনি অনুভব করিতেছিলেন। পরিপূর্ণ সজ্ঞান অবস্থাতেও পারিপার্শ্বিককে তিনি স্পষ্ট প্রত্যক্ষ রূপে উপলব্ধি করিতে পারিতেছিলেন না। রাজপথে মানুষ, গাড়ি ঘোড়া যাইতেছে আসিতেছে, কলরবের কথা কানে আসিতেছে, কিন্তু চিত্তে স্পর্শানুভূতি যেন হারাইয়া গিয়াছে। মুখ দিয়ে একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িয়া তিনি যেন জাগিয়ে উঠিবার চেষ্টা করিলেন। হ্যাঁ, তিনি স্বপ্নাতুর, তাঁরই চৈতন্যের প্রয়োজন। তাড়াতাড়ি বাহিরে আসিয়া তিনি বালতি হইতে জল লইয়া বারবার মাথাটা ধুইয়া ফেলিলেন। মাথা ধুইয়া তিনি খানিকটা সুস্থ বোধ করিলেন। নিজেই বিছানাটি বিছাইয়া লইয়া শুইয়া পড়িলেন।
প্রায় সমস্ত দিনটা আচ্ছন্নের মতো পড়িয়ে থাকিয়া অপরাহ্নে তিনি অপেক্ষাকৃত সুস্থ হইয়া উঠিয়া বসিলেন। তাহার ছাত্র মণিভূষণ বলিল, শশী দাদা এসেছিলেন দুবার, কিন্তু আপনি ঘুমুচ্ছেন দেখে ফিরে গেছেন। ন্যায়তীর্থ গলাটা পরিষ্কার করিয়া লইলেন। সে শব্দের উচ্চতায় এবং অস্বাভাবিকতায় ছেলেটি চমকে উঠিল। ন্যায়তীর্থ বলিলেন, এবার এলে তাকে নিষেধ করে দিও, কোনো প্রয়োজন নাই। বলো, চৈতন্য আমার হয়েছে, আহ্বানের প্রয়োজন নাই। খড়ম জোড়াটা পায়ে দিয়ে তিনি ঘরের মধ্যেই পদচারণ আরম্ভ করিলেন। উচ্চ কঠোর শব্দ, অস্বচ্ছন্দ বা অস্বচ্ছন্দ নয়, অত্যন্ত দৃঢ় এবং কঠিন সে শব্দ। কিছুক্ষণ পর আবার ছাত্রটি আসিয়া শঙ্কিতভাবে দাঁড়াইয়া ন্যায়তীর্থের মুখের দিকে চাহিল। ন্যায়তীর্থ আবার তেমনি ভাবে গলা পরিষ্কার করিয়া লইয়া বলিলেন, কি? রায়বাহাদুর জ্ঞানরঞ্জন বাবু এসেছেন, দেখা করবেন। ব্যস্ত হইয়া ন্যায়তীর্থ বাহিরে আসিয়া সম্ভ্রম ভরেই রায়বাহাদুরকে আহ্বান করিলেন, আসুন আসুন। এক বিচিত্র হাসি রায়বাহাদুর হাসিয়া থাকেন। সেই হাসি হাসিয়া বলিলেন, হে হে হে, সাহেব পাঠালো আপনার কাছে, যেতে হবে আমার সঙ্গে। বাপরে বাপ, খাটিয়ে মেরে ফেললে মশাই। আর বলবেন না, আমার দফা রফা, সবটাতেই ব্যাটার, আমাকে না হলে চলবে না। চলুন, গাড়ি আছে আমার। ন্যায়তীর্থ বলিলেন, এক্ষুনি? হে 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 করিয়া আবার হাসিয়া রায়বাহাদুর বলিলেন, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। খেতাব দেবে মশাই। আপনি তো নেবেন না, তাই আপনার ছেলেকে খেতাব দেবে মহামহোপাধ্যায়। তবু আপনাকে একবার জিজ্ঞেস করা তো দরকার। চলুন চলুন। ভ্রু কুঞ্চিত করিয়া কয়েক মুহূর্ত ভাবিয়া ন্যায়তীর্থ বলিলেন, মণি, আমার চাদরখানা দাও তো। জেলা ম্যাজিস্ট্রেট সুধাকৃষ্ণবাবু শশীকে সত্যই স্নেহের চক্ষে দেখিয়েছিলেন। তিনি মানুষও ছিলেন সত্যকার গুণগ্রাহী ব্যক্তি। আজিকার এই আহ্বানের মধ্যে আরো একটু উদ্দেশ্য তাহার ছিল। পিতা পুত্রের এই আকস্মিক মতদ্বৈতের রূঢ়তাটুকু মুছিয়ে দিয়ে উভয়ের সম্বন্ধের স্বাভাবিক অবস্থার প্রতিষ্ঠাও ছিল গোপন সংকল্প। শশীকেও তিনি আহ্বান করিয়াছিলেন। ন্যায়তীর্থকে সাদরে অভ্যর্থনা করাইয়া বসাইয়া বলিলেন, আপনার সঙ্গে পরিচয় করে আমি গৌরব অনুভব করছি ন্যায়তীর্থ মশাই, পরম আনন্দ লাভ করলাম। ন্যায়তীর্থ সবিনয়ে বলিলেন, আপনি জেলার রাজপ্রতিনিধি, আমার সঙ্গে পরিচয় আমারও পরম সৌভাগ্য। রাজা রাজপ্রতিনিধিরাই আমাদের রক্ষক, আপনারাই তো আমাদের ভরসা। সুধাকৃষ্ণবাবু বলিলেন, অতি সত্য কথা। ত্রুটি আমাদেরই, আমরাই আপনাদের সন্ধান রাখি না, সম্মান করি না। সেই সাহেবের লেখার প্রতি এবার সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, আপনাদের সম্মান সরকার করতে চান। ন্যায়তীর্থ বলিলেন, আমাদের সৌভাগ্য। সম্মান অবশ্য উপাধি দিয়ে, তা সরকারের পত্র পেয়ে আমি হাসলাম। উপাধি নিতান্তই অকিঞ্চিৎকর। মহামহোপাধ্যায়ে ন্যায়তীর্থের গৌরব বৃদ্ধি আর কি হবে? ন্যায়তীর্থ বলিলেন, অকিঞ্চিৎকর হলেও যখন রাজার দান এবং আমার প্রাপ্য, তখন না নিলে উপায় কি বলুন? অবশ্যই গ্রহণ করতে হবে এবং আনন্দের সঙ্গে গ্রহণ করব। সুধাকৃষ্ণবাবু চুপ করিয়া গেলেন। কিছুক্ষণ পর বলিলেন, খুব সুখী হলাম আপনার কথা শুনে, সরকারকে আমি জানাবো। শশীশেখরকেও আমরা 2-1 বছরের মধ্যেই উপাধি দেব। আর একটা কথা, শশী আজ বড়ই অন্যায় করেছে, তাকে আপনার মার্জনা করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সে অনুতপ্ত হয়েছে। কঠিন হাসি হাসিয়ে ন্যায়তীর্থ বলিলেন, তাহলে বলছেন অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় এসেছে?
স্বপ্নাতুর বা তন্দ্রাতুর অবস্থা থেকে জাগ্রত অবস্থায় অবস্থান্তর আহ্বানের তাহলে প্রয়োজন আছে? সুধাকৃষ্ণবাবু হাসিলেন, বলিলেন, তরুণ বয়সের ধর্মকে সহ্য করে নিতে হবে ন্যায়তীর্থ মশাই, না নিলে উপায় কি? ন্যায়তীর্থ বলিলেন, দুদিন পরে, আজ আদেশ করবেন না, পারব না, আজ আমি যাই। ন্যায়তীর্থের খড়ম ধ্বনিত হইয়া উঠিল। ন্যায়তীর্থ চলিয়া যাইতেই সুধাকৃষ্ণবাবু পাশের ঘরের দিকে উদ্দেশ্য করিয়া ডাকিলেন, পণ্ডিত। শশীকে তিনি পাশের ঘরেই বসাইয়া রাখিয়াছিলেন, কিন্তু কেহ উত্তর দিল না। সুধাকৃষ্ণবাবু উঠিয়া পাশের ঘরে গিয়া দেখিলেন ওপাশের দরজা খোলা, ঘরে কেহ নাই। শশী সমস্তই শুনিয়াছিল। সে উদ্ভ্রান্তের মতোই ঘর হইতে বাহির হইয়া পড়িয়াছিল। আজ সে স্পষ্ট অনুভব করিল তাহার প্রতিষ্ঠায় তাহার পিতার ঈর্ষা। জীবনের প্রতিটি ঘটনা আজ নতুন আলোকে আলোকিত হইয়া নতুন রূপে তাহার চোখে দেখা দিল। সহসা মাকে মনে পড়িয়া গেল। তাহার সম্মুখে সে দাঁড়াইবে কেমন করিয়া? চলিতে চলিতে সে হুঁচুট খাইল, চটিটা ছিঁড়িয়া গেল, কিন্তু সেদিকে তাহার ভ্রুক্ষেপ ছিল না। ধিক্কারের লজ্জায় তাহার মন ছিছি করিয়া সারা হইতেছে, মাথার ভিতরটা কেমন করিতেছে। মনে ইচ্ছা হইল দুই হাতে দলিয়া পৃথিবীর সবকিছু যদি সে মুছিয়া দিতে পারিত। চারিদিকে অন্ধকার ঘনাইয়া আসিতেছে। সে বিভ্রান্তের মতো লোকালয় ছাড়িয়া চলিল। কে যেন তাহাকে তাড়াইয়া লইয়া চলিয়াছে। সে তাহার পিতা দাম্ভিক ন্যায়তীর্থ। শহর পার হইয়া ঘন জঙ্গল, জঙ্গলের পরে রেল লাইন। শশীশেখর সেই জঙ্গলের অন্ধকারের মধ্যে মিশিয়া গেল। শশীশেখরের আর সন্ধান মিলিল না। সন্ধান করিয়া পরদিন মিলিল। রেল লাইনের উপরে কোনো অসতর্ক পথিকের খণ্ড খণ্ড ছিন্ন বিচ্ছিন্ন দেহের মাংস, অস্থি, মেদ, অন্ত্র। মাথাটা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়েছে, চিনিবার উপায় নাই। মাস ছয়েক পর ন্যায়তীর্থ টোলের বারান্দায় অভ্যাস মতো বসিয়াছিলেন। ইহারই মধ্যে তিনি স্থবির হইয়া গিয়াছেন। পৌত্র চন্দ্রশেখর কাছেই দাওয়ার উপর বসিয়া একটা কাগজ চুষিতে ব্যস্ত ছিল। ন্যায়তীর্থ উদাস দৃষ্টিতে দিক চক্রবালের দিকে চাহিয়াছিলেন। একটি ছাত্র হঠাৎ ব্যস্ত হইয়া ছুটিয়া আসিয়া চন্দ্রশেখরের হাত হইতে কাগজখানা কাড়িয়ে লইয়া বলিল, হে, উপাধি পত্রখানা নষ্ট করে ফেললে। কাগজখানা সরকার প্রদত্ত মহামহোপাধ্যায় উপাধিপত্র, আজই আসিয়াছে। চন্দ্রশেখর এমন উপাদেয় ভোজ্য বস্তুটি হইতে বঞ্চিত হইয়া কাঁদিয়া উঠিল। এতক্ষণে ন্যায়তীর্থের চমক ভাঙিল। তিনি পৌত্রকে কোলে তুলিয়া লইয়া বলিলেন, কি হলো, কাঁদছ কেন দাদু, কি হলো? ছাত্রটি শঙ্কিত স্বরে বলিল, খোকা উপাধি পত্রখানা মুখে পুরে নষ্ট করে ফেলেছে, ওটা নেওয়াতেই ও কাঁদছে। ন্যায়তীর্থ ছাত্রের হাত হইতে উপাধি পত্রখানা লইয়া খোকার হাতে তুলিয়া দিলেন। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।